আসার আগেই আমাদের মনে যেন একেবারে খুশি খুশি এরকম একটা ভাব চলে আসে। তবে দুর্গাপুজোর আগের যে সময়টা, মানে মহালয়ার সময়ের কথা বলছি, এই মহালয়ার দিনটা এমন একটা দিন, এই দিনটাই জানান দিয়ে যায় যে এবারে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনাকালে নানা প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে যে আসলেই মহালয়া কি, কেন আমরা তর্পণ করি, শুভ না অশুভ, বা কি করা উচিত কি করা উচিত নয়। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেব। কি কি করবেন, কি কি করবেন না, বা মহালয়ার বিশেষত্বই বা কি। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যার সঙ্গে কথা বললে পরে আপনাদের এই ধারণাগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে। এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেসের প্রাক্তন সেক্রেটারি জেনারেল এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের বর্তমান প্রেসিডেন্ট বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী পান্নালাল মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একদম প্রথমে জানতে চাইবো যে এই মহালয়ার মাহাত্ম্য ঠিক কি? মহালয়া তো একটা তিথি, তা সৌর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিটাকেই মহালয়া বলা হয়। এটি প্রতি বছরই সেটা আসবে ঘুরে ফিরে। এর তাৎপর্য বা মাহাত্ম্য অনেকেই জানেন, কারণ মহালয়া এলেই আমরা দুর্গাপূজার দেবীপক্ষ শুরু হবে। আর অন্যান্য যে মাসে, প্রতি মাসেই অমাবস্যাটা আসে। কৃষ্ণপক্ষ শেষ হয়ে রবি যখন, চন্দ্র যখন রবির কাছে আসে তখন অমাবস্যাটা হয়, আর পূর্ণিমাটা হয় চন্দ্রটা রবির বিপরীত দিকে থাকলে। এটা জ্যোতিষিক ব্যাখ্যা। কিন্তু এখন মহালয়ার বিশেষত্ব হলো, বিশেষ করে এই মহালয়া অন্য কোনো অমাবস্যা মহালয়া বলে চিহ্নিত নয়। কিন্তু এই মহালয়ার মধ্যে রেটরিক অর্থে যে এটা গতানুগত কিংবা পার্থক্যগত নয় বলেই এটা মহালয়া। বিশেষ করে মহৎ আলয় অর্থাৎ অপূর্ব কোনো উৎসবের আয়োজন। মহৎ বলতে বড়, বিরাট উৎসব, পূজা এবং তার আয়োজন। আর আলয় মানে আশ্রয়, মানে স্থান। সুতরাং মহালয়ার আক্ষরিক অর্থ হলো মহা আলয়, মহালয়া। তো এই মহালয়া এলে পরে তো এরকম অনেক সময় মনে হয় যে এটা কেন, বা এটা কি সত্যি সত্যি শুভ তিথি, নাকি এর সঙ্গে আরো অন্য কিছু জড়িয়ে রয়েছে? মহালয়ার ব্যাপারে যে প্রথম যে কৃষ্ণপক্ষটা শুরু হয়ে গিয়ে শেষ হয়ে যাওয়ার পরই যে মহালয়াটা হলো, মহালয়ার কৃষ্ণপক্ষ শেষ হয়ে যাওয়াটা হলো মহালয়া। কিন্তু এটা পিতৃপক্ষ তর্পণের, পিতৃপুরুষকে তর্পণের একটা রয়েছে, শাস্ত্রীয় বিধান রয়েছে। এই সময় পিতৃপুরুষরা যারা অলরেডি অন্য পরলোকে চলে গেছেন, পিতৃলোকে রয়েছেন, তারা এই দিনটি আসেন এবং এই দিনটাতে আমরা মহালয়া এর দিনটি হিসাবে আমরা এটাকে বিশেষ কতগুলো শুভ জিনিস রয়েছে। সেই শুভ জিনিসটা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে এই তারিখটা শুভ মহাযোগীদের একটা সাধনার বিশিষ্ট দিন। এবং এর সঙ্গে আর একটা জিনিস শাস্ত্রীয় রয়েছে যে মার্কণ্ডেয় মুনি, মহামুনি মার্কণ্ডেয় তিনি এই দিনে তার শিষ্য কৌষ্টিক বারুকে তার চণ্ডী শিক্ষা দেন। সুতরাং এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া মহাযোগীদের এই সাধনার প্রকৃষ্ট সময়টা হলো অমাবস্যা, এই মহালয়াটা। কিন্তু এই মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি সম্পর্ক? মানে দুর্গাপুজোর আগেই কেন মহালয়া হয়, অন্য সময় কেন নয়? এটা একটা শাস্ত্রীয় নিয়মে রয়েছে। কারণ একদিকে পিতৃপুরুষকে আমাদের যেটা তাদের সূক্ষ্ম শরীর, এই সময়টাই তারা আসে। এই কৃষ্ণপক্ষের সৌর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই 15 দিন তারা বিভিন্ন তাদের স্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে সূক্ষ্ম শরীরে তারা তাদের বংশধরদের কাছে আসে তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য। সেই সময় জল তিল দ্বারা তাদের করা হয়, শ্রদ্ধা জানিয়ে তাকে তৃষ্ণা মেটানো হয়।
তাদের তীর্থের জন্য তারা ধরায় চলে আসেন। সেটার জন্যই এই বিশেষ একটা শুভ দিন। তাই মহালয়া এই যে দিনটা নিয়ে, যেটা নিয়ে আমরা এত আলোচনা করি, কিংবা যে মহালয়ার দিন নিয়ে আমাদের মনে অনেক ধরনের ধারণা রয়েছে, এই মহালয়া কি শুভ না মহালয়া অশুভ, কি কি করা উচিত নয়, এটা একটু জানতে চাইবো। শুভ বলতে একটা জিনিস জ্যোতিষিক দিক দিয়ে এই এই অমাবস্যাটা, যে কোনো অমাবস্যাটাই চন্দ্র ক্ষীণ থাকে, মানে চন্দ্রের কোনো জোর থাকে না, চন্দ্রকে দেখাও যাবে না। অমাবস্যায় চন্দ্রকে দেখা যায় না যে মাসেই হোক। আর চন্দ্র যাদের দুর্বল থাকে, যে কোনো জাতক জাতিকার, সেই সময় চন্দ্র দুর্বল থাকার ফলে তার শারীরিক কিছু গ্ল্যান্ডের কিছু দুর্বলতা থাকে, এবং অমাবস্যা সেই দিক থেকে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। পূর্ণিমার থেকে অমাবস্যাটা তার বিপরীতমুখী। পূর্ণিমায় যেমন তার স্বাস্থ্য, একটি মহিলা পূর্ণিমাতে যদি জন্মগ্রহণ করে, আবার আরেকটি মহিলা যদি অমাবস্যায় জন্মগ্রহণ করে, তাদের শারীরিক দিক দিয়ে অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে এই মহালয়ার দিনে কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত, কাদের জন্য এই দিনটা সমস্যার হতে পারে? আচ্ছা, এবারে বলা যায় যে এই আশ্বিন মাসে প্রতি মাসেই তো অমাবস্যা আসে, তা প্রতি মাসেই কিন্তু অমাবস্যাটা আসবে। এবং অমাবস্যার দিনে বিশেষ করে আশ্বিন মাসে চন্দ্র রবি যদি একসঙ্গে হয়, অমাবস্যা হলো, সেই দিনে কোনো জাতক জাতিকা যখন যদি জন্মগ্রহণ করে, তাহলে তার চন্দ্র কিন্তু খুব দুর্বল থাকে। তার শারীরিক মানসিক অনেক দিক দিয়ে কিছু নেগেটিভ পয়েন্ট আসবেই। তার মধ্যে তার যে মানসিক জোর, তার মধ্যে শারীরিক কাঠামো বা রোগ প্রবণতা, তাদের মধ্যে একটু এই নেগেটিভ অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা কিন্তু ব্যাখ্যা করছি, যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, এবারে তো সূর্যগ্রহণও রয়েছে, তাহলে সেই সূর্যগ্রহণ থাকার ফলে কি কোনো প্রভাব পড়তে পারে, বা কি কিভাবে সতর্ক থাকা উচিত, কোন কাজগুলো করা নয়? সূর্যগ্রহণের সঙ্গে যে ভাইব্রেশন হয়, ওই সময় কিছুটা আমরা খাদ্যের ব্যাপারে একটু কেয়ারফুল নেওয়া হয়। খাদ্যটা ওই সময় কেউ গ্রহণ করা হয় না, যাতে কোনো কিছু বিষাক্ত কিছু হতে পারে এই ধরনের। তবে সব সময় হয় না, কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু দুর্বল শরীরে কিছু এফেক্ট করে। এটা এটা পরীক্ষাভাবে দেখা গেছে। একেবারে বেশ, এই বিষয়টা নিয়ে আরো একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। আপনি বললেন যে যারা চন্দ্রের জাতক জাতিকা নয় তাদের জন্য এইটা একটা সমস্যার হতে পারে, কিন্তু যারা চন্দ্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কি এই সময়টা একটা কোনো ভালো সময় আনতে পারে, যেমন যদি আমরা বলি কর্কটের কথা? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, গ্রহ তো, চন্দ্রকে আমরা গ্রহ বলি, আসলে এটা তো স্যাটেলাইট, উপগ্রহ। এই উপগ্রহ কিন্তু হলেও যেহেতু নিয়ারনেস টু দ্য আর্থ, তার প্রভাবটা কিন্তু আমাদের কাছে বেশি। যে জিনিস যত কাছে হবে তার প্রভাবটা তো বেশি থাকে। রবির প্রভাব তো সাংঘাতিক। রবি তো গ্রহ নয়, রবি নক্ষত্র। রবিকে আমরা জ্যোতিষিক ব্যবহারে গ্রহ হিসাবে গ্রহণ করে থাকি। তো সুতরাং আমাদের এই চন্দ্র বলবান কিনা সে হিসাবে আমরা একটা মানুষের মানসিক শক্তি, এবং চন্দ্র রিপ্রেজেন্টস মাদার, মাকে রিপ্রেজেন্ট করছে। মা ছাড়াও চন্দ্রের কতগুলো নিজস্ব সর্দি কাশি জ্বর, যাদের অমাবস্যায় জন্ম তাদের সর্দি কাশি জ্বর এইসব কিন্তু একটু বেশি হবে, কারণ তাদের একটু ইমিউনিটি কমে যায়, ইমিউনিটি কম থাকবে। এটা কিন্তু জ্যোতিষিক ব্যাখ্যা। একদম শেষ আরো একটা প্রশ্ন করব আপনার কাছে, জানতে চাইবো যে এই যে তর্পণ করা হয়, এই তর্পণ কেন করা হয়? মহালয়ার দিনটাকেই কেন তর্পণের জন্য বেছে নেওয়া হয়? হ্যাঁ, এই তর্পণের শাস্ত্রীয় নিয়মে যেটা, যে এই পিতৃপক্ষ, মহালয়া মানে আমাদের দেবী পক্ষের আগে পিতৃপক্ষ, যে 15 দিন, পক্ষ মানে 15 দিন, এই 15 দিন কিন্তু বিশেষ করে আমি আগেই বলেছি যে সৌর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে শেষ তিথিটা হলো অমাবস্যা এবং মহালয়া। মহালয়া কিন্তু অমাবস্যা। আমরা আজকে কিন্তু মহালয়া, আজকে মনে না, সামনে যেটা আছে সেটা কিন্তু মহালয়া শুধু নয়, ওদিন কিন্তু অমাবস্যা, এবং যে কোনো সময় মহালয়া মানে কিন্তু অমাবস্যা আসছে। আর এই যে পক্ষটা হলো পিতৃপক্ষ। এই কৃষ্ণপক্ষের যে সৌর আশ্বিন মাসের শেষ
কৃষ্ণপক্ষের শেষ 15 দিন পিতৃপক্ষ। এই সময় আমাদের পূর্বপুরুষরা, পিতৃপুরুষরা 4 পুরুষ ধরে তারা কিন্তু যাদের সূক্ষ্ম শরীরে রয়েছে, সূক্ষ্ম শরীর তো নয়, সূক্ষ্মভাবে রয়েছে, তারা কিন্তু আসে এই আমাদের পৃথিবী পৃষ্ঠে। এবং এখানে এটা কথিত আছে তারা আসছে তাদের তৃষ্ণা মিটাবার জন্য, এবং তাদের নিজের যে রয়েছে তাদের নিজের আপনজনরা, রক্তের সম্পর্ক যারা রয়েছে তাদের কাছে আসে কিছু আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা শুধু তো পারে না, সে শুধু একটু জল তিল পেলেই তারা খুশি হয়ে তৃপ্তি পাওয়ার জন্যই তা তর্পণ বলা হয়। একেবারেই অনেক কিছু তাদের জানতে তৃপ্তির পারলাম। জন্য তর্পণ। হুম, বেশ অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। সত্যি মানে মহালয়া দিনটার যে এত মাহাত্ম্য সেটা আমরা অনেকেই জানতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পান্নালাল মুখার্জি, বিশিষ্ট জ্যোতিষবিদ। আমরা কথা বললাম, সত্যি মহালয়া দিনটা এমন যেটা নিয়ে আলোচনা করতে শুরু হলে যেন আর শেষ হওয়ার নয়, কারণ একাধিক প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। তবে এই দিনটা শুভ নাকি অশুভ, কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, কাদের কাদের জন্য হতে পারে কোনো সমস্যার কারণ, আবার কোন কোনগুলো করবেন কোন কোনগুলো করবেন না, এই সমস্ত কিছু তুলে ধরলাম আপনাদের কাছে। অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।